সকলকে স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর সরল সূত্র চ্যাপ্টারের তৃতীয় পাঠটি আলোচনা করব। 18 কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। দীপুবাবুর 15,000 টাকা প্রথমে 3 মাস খাটলো, তারপরে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ আসল তাহলে থাকবে 15,000 থেকে 3,000 বাদ দিলে 12,000 টাকা। এই টাকাটা বলছে এই টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে ওই যে 12,000 টাকাটা বাকি 3 মাস সম্পূর্ণভাবে খাটবে, তাহলে পড়ে থাকবে আর 6 মাস। আর আসল টাকাটা 12,000 টাকা ছিল, সেই টাকার সঙ্গে আবার 8,000 টাকা যোগ হচ্ছে, তাহলে মোট 20,000 টাকা হচ্ছে। এই 20,000 টাকা বাকি 6 মাস খাটবে। বলছে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে যেহেতু আসল টাকা 20,000 টাকা ছিল, তাহলে সেক্ষেত্রে আসল টাকার সঙ্গে প্রথমে 3 মাসের 15,000 টাকার উপর যে সুদ, সেই টাকা যোগ পরের 3 মাসে 12,000 টাকার উপরে যে সুদ হয়েছিল সেই টাকা, প্লাস শেষের 6 মাসে 20,000 টাকার উপরে যে সুদ সেই টাকা, এগুলো টোটাল যোগ করলে দীপুবাবুর মোট সুদ আসল পাওয়া যাবে। আমি একটা গ্রাফ করার চেষ্টা করি। ধরো এটা 15,000 টাকা, 15,000 টাকা এর 3 মাস খাটবে, এটা প্রথম ধাপ নাম দেই। তাহলে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলে কি হবে, এটাও 3 মাস খাটবে, 3 মাস। তাহলে 15,000 থেকে তিনি 3,000 টাকা তুলে নিচ্ছেন, তো থাকবে কত, 12,000 টাকা। এই 12,000 টাকা ফুল 3 মাস খাটবে। তারপরে এই 3 মাসের মাথায়, অর্থাৎ প্রথম 3 মাস এবং দ্বিতীয় 3 মাস, অর্থাৎ 6 মাসের মাথায় গিয়ে তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে 8,000 টাকা জমা দিলে এখন ব্যাংকে আসল হবে 12,000 যোগ 8,000 সমান সমান 20,000 টাকা। এটা খাটবে কত, 6 মাস, বাকি 6 মাস। এটাকে দ্বিতীয় ধাপ, এটাকে তৃতীয় ধাপ নাম নেই। তাহলে বলছে যে বছরের শেষে সুদ আসল কত হবে। তাহলে বছরের শেষে সুদ আসল হবে, আমাদের যেহেতু লাস্টে যে টাকাটা থাকছে সেটা 20,000 টাকা, এই 20,000 টাকা সঙ্গে যে এক্সট্রা যে টাকাগুলো পাবে সেগুলো হলো প্রথম ধাপে যে, অর্থাৎ 3 মাসের যে সুদ হচ্ছে সেই সুদের টাকাটা। তাহলে প্রথম ধাপের সুদ এর সঙ্গে দ্বিতীয় ধাপে এই যে 12,000 টাকার উপরে সুদ হচ্ছিল সেই টাকাটাও যোগ হবে, তাহলে দ্বিতীয় ধাপের সুদ যোগ, আর তৃতীয় ধাপে 6 মাসে 2,000 টাকার উপরে যে 6 মাসের সুদ হচ্ছে সেই টাকাটাও যোগ হবে, তাহলে তৃতীয় ধাপের সুদ। তাহলে নিশ্চয়ই বোঝা গেল। এবার আমি মেন অঙ্কে চলে আসি। তাহলে আমাদের টার্গেট থাকবে প্রথমে 15,000 টাকার উপরে 3 মাসের সুদ নির্ণয় করা, তারপরের 12,000 টাকার উপরে 3 মাসের সুদ নির্ণয় করব, তারপরে 20,000 টাকার উপরে 6 মাসের সুদ নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে এটা 18 দাগ।
যে আসল হচ্ছে, আমি এটা P1 নাম দিলাম, আসল 15,000 টাকা, সময় 3 মাস, সমান সমান 3/12, 12 মাসে বছর, তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যাবে, এটা কাটাকুটি করলে 4 হয় 1, তাহলে 1/4 বছর। সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এটা R1%, 5%, সুদ I1, এটা বার করতে হবে। আমরা জানি I1 ইকুয়াল টু P1 R1 T1/100, সমান সমান P1 এর মান হচ্ছে 15,000, R1 এর মান 5 এবং T1 এর মান 1/4/100, এই 0 0 কেটে যায়, 4-এর সঙ্গে এই 150 কাটলে এটা 2 দিয়ে 2 দুগুণ 4, আর এটা 75 হবে, তাহলে 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 36, 37, তাহলে 37, আর এই 2টা নিচে চলে আসবে, এটা ভাগ করলে হবে 187.5। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বার করব। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে আসল P2 ছিল 15,000 টাকা, সেখান থেকে আমাদের 3,000 টাকা তুলে নিচ্ছে, 3,000 টাকা তুলে নিলে পড়ে থাকবে 12,000 টাকা। সময় T2 3 মাস, 3 মাস মানে হচ্ছে 3/12, এত কি বছর হবে, কাটাকুটি করলে 1/4 বছর। বার্ষিক সুদের হার, R2, এখানে বার্ষিক সুদের হার একই আছে, কিন্তু নামটা R2 দিলাম, যেটা দ্বিতীয় ক্ষেত্রে বোঝানোর জন্য, তাহলে 5%, সুদ I2, এটা নির্ণয় করতে হবে। আমরা জানি I2 ইকুয়াল টু P2 R2 T2/100, P2-র মান হচ্ছে 12,000, R2-র মান হচ্ছে 5, T2-র মান হচ্ছে 1/4/100, 0 0 কেটে যায়, 4 দিয়ে 120 কাটলে 30 হয়, তাহলে 30 এবং 5 গুণ করলে 150, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 150 টাকা। তৃতীয় ক্ষেত্রে আসল P3, অবশিষ্ট আছে 12,000 টাকা, বলছে পরে 3 মাস পরে আরও 8,000 টাকা জমা দিল, তাহলে 12,000 টাকার সঙ্গে এই 8,000 টাকা যোগ হবে, এত টাকা সমান 20,000 টাকা। সময় T3, কারণ প্রথম 3 মাস পরে
প্রথম 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, পরের 3 মাস পরে 8,000 টাকা জমা দিয়েছে, অর্থাৎ এই যে 20,000 টাকা বাকি 6 মাস খাটবে। তাহলে সময়টা কত হবে? সময়টা 12 থেকে প্রথম 3 মাস বিয়োগ তারপর দ্বিতীয় 3 মাস বিয়োগ এত মাস সমান 6 মাস, সমান হচ্ছে 6/12 এত বছর। এটা কাটাকুটি করলে হাফ হয়, 1/2 বছর। সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার একই আছে, কিন্তু নামটা আমি R3 দেব তীর্থক্ষেত্রে বোঝানোর জন্য। 5%। সুদ I3, এটা নির্ণয় করতে হবে। আমরা জানি I3 ইকুয়াল টু P3 T3/100। P3 মান হচ্ছে 20,000, R3 মান হচ্ছে 5 এবং T3 মান হচ্ছে 1/2/100। এই 0 0 কেটে যায়, 2 দিয়ে কাটাকুটি করলে এটা 100 হবে। তাহলে 5 100 500। তাহলে তীর্থক্ষেত্রের সুদ হলো 500 টাকা। এবার আমাদের চেয়েছে কি, যে বলছে বছরের শেষে দিবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট পাবেন কত হবে? শেষে যে 20,000 টাকা ব্যাংকে ছিল, এই টাকার সঙ্গে এটাই তো শেষের আসল, এই টাকাটা 20,000 টাকা এই আসলের সঙ্গে প্রথম ক্ষেত্রের সুদ কত? প্রথম ক্ষেত্রের সুদ 187.5 টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রের সুদ 150 টাকা। এ দুটো যোগ করব। তাহলে 187.5 যোগ 150 যোগ এই 500, এত টাকা, দশমিকের পরে 5, এই 0 7 আর 0 5 আর 8 13 13 0 13ই হয়, হাতে 1, 5 6 6 1 7 7 7 7 আর 1 8 8 আর কিছু নেই, এবার 0 নামলো 20। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট 20,837 টাকা 50 পয়সা পাবেন। 19 দেখ, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। এখানে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি ভাড়া দেন এবং প্রতি মাসে 5200 টাকা ভাড়া আসে। তো যদি ধার নেওয়ার x বছর পর সুদ আসলে টাকা শোধ করতে হয়, তাহলে সেই টাকাটা আসবে, যেহেতু 1 বছর পরে তিনি ভাড়াটে বসাচ্ছেন, তাহলে x-1 বছরের বাড়ি ভাড়ার টাকা থেকেই আসবে। অর্থাৎ x বছরে এই 2,40,000 টাকার উপরে যে সুদ হচ্ছে, সেই সুদ সহ, অর্থাৎ 2,40,000 টাকা প্লাস সুদ, এই টাকাটা শোধ হবে x-1 বছরের বাড়ি ভাড়ার টাকা দিয়ে। ব্যাপারটা এরকম, যে এখান থেকে ধার নিয়েছে 2,40,000 টাকা,
এখানে কত বছর পরে শোধ হবে সেটা বলে দেওয়া নেই। আমি ধরলাম যে এক্স বছর পর এটা মানে ধার নেওয়ার এক্স বছর পর এখানে শেষ মানে শোধ হয়ে যাবে, সুদ শেষ হয়ে যাবে, এটা এন্ডিং পয়েন্ট। আর বাড়ি ভাড়া দিচ্ছে কবে? 1 বছর পর থেকে। এইটুকু গ্যাপটা আমরা 1 বছর ধরব। তাহলে এইটুকু গ্যাপ থাকছে x-1 বছরের জন্য, x-1 বছর, কারণ 1 বছর পরে বাড়ি ভাড়া দিচ্ছে। আর যেহেতু ধার নেওয়ার এক্স বছর পরে শোধ হচ্ছে, তাহলে বাড়ি ভাড়ার টাকাটা x-1 বছরের টাকা যেটা হবে সেটা এক্স বছরের সুদ আসল, ব্যাংকের সুদ আসল যেটা হবে সেটার সঙ্গে সমান হবে। তাহলে এখানে যেটা হবে এক্স বছরের সুদ আসল আর এই জায়গাটা কত টাকা পড়বে, যে x-1 বছরের বাড়ি ভাড়ার টাকা। আর এখান থেকে হচ্ছে বাড়ি ভাড়া শুরু। যেহেতু 1 বছর পরে শুরু হচ্ছে তার জন্য x-1 বছর। এবারে আমরা অঙ্কে যাই। ধরি রহমত চাচা ধার নেওয়ার এক্স বছর পর বাড়ি ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের ধার সুদ আসলে শোধ করবেন। যেহেতু বাড়ি ভাড়ার টাকা দিয়ে তিনি ব্যাংকের সুদ সহ শোধ করবেন, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের ধার শোধ করবেন, সেহেতু বা তাহলে ব্যাংকে এক্স বছরের সুদ আসল ও x-1 বছরের বাড়ি ভাড়ার টাকা একই হবে। এখন আমরা সূত্রাকারে অঙ্কটি করার চেষ্টা করব। এখন আসল পি 2,40,000 টাকা, বার্ষিক সরল সুদের হার বা বার্ষিক সুদের হার আর পার্সেন্ট ইকুয়াল টু 12% দেওয়া আছে। সময় টি আমরা ধরে নিয়েছি এক্স বছর, সুদ এটা নির্ণয় করতে হবে। আমরা জানি I ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি এর মান 2,40,000, তাহলে 2,40,000 গুণ আর এর মান 12, টির মান এক্স,
বাই 100, 0 0 কেটে যায়। তাহলে এটা গুণ করলে হবে 12 আর 24 গুণ করি প্রথমে। 4 12 48 8 হাতে 4, 12 দুগুণ 24, 24 আর 4 28, আর এই দুটো শূন্য বসে যাবে, সঙ্গে এক্স। তাহলে ব্যাংকে সুদ হচ্ছে এত টাকা, 28,800 এক্স টাকা। তাহলে সুদ আসল, অতএব ব্যাংকে এক্স বছরে মোট সুদ আসল হবে আসল ছিল 2,40,000, তার সঙ্গে এই টাকাটা যোগ হবে 28,800 এক্স। প্রতি মাসে বাড়ি ভাড়া পান, প্রতি মাসে বাড়ি ভাড়া পান 5200 টাকা। তাহলে অতএব 12 মাস বা 1 বছরে মোট বাড়ি ভাড়া পাবেন 5200 ইন্টু 12, এত টাকা। তাহলে অতএব আমাদের x মাইনাস 1 বছরের জন্য, অতএব x মাইনাস 1 বছরে মোট বাড়ি ভাড়া পাবেন 5200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1, এত টাকা। এটা ক্যালকুলেশন করলে 12 আর 52 গুণ করব, 12 দুগুণ 24 4 হাতে 2, 5 12 60, 60 61 62, আর এই দুটো শূন্য নেমে যায়, ইন্টু এক্স মাইনাস 1, এত টাকা। এটা ক্যালকুলেশন করলে হবে 62,400 এক্স মাইনাস 62,400, এত টাকা। এবার এই টাকা দিয়ে তো ব্যাংকের সুদ করছে, সুদ আসল শোধ করছে। তাহলে এই টাকা এবং এই যে ব্যাংকের সুদ আসল, এই টাকা একই হবে। তাহলে প্রশ্নানুসারে লেখা যায়, অতএব প্রশ্নানুসারে যে 62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়াল টু 2,40,000 প্লাস 28,800 এক্স বা 62,400 এক্স। 28,800 এক্সটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 28,800 এক্স ইকুয়াল টু 2,40,000। এটা 62,400টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 62,400 বা এটা বিয়োগ করলে কত হবে 0 0 এক্স, তা 624 বিয়োগ 288, 8 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়, হাতে 1 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3, হাতে 1 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 336 ইকুয়াল টু, এটা যোগ করলে কত হবে, এটা 4টে শূন্য আছে, তাহলে এই 2400 4টে শূন্যের সঙ্গে যোগ হচ্ছে, তাহলে নিচে নিচে যোগ হলে 2400 বসে যাচ্ছে, আর 6-এর সঙ্গে 4 যোগ করলে 10 হচ্ছে, 10-এর শূন্য, হাতে 1 2 আর 1 3, বা এক্স ইকুয়াল টু 3,02,400-কে 33,600 দিয়ে ভাগ করব, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, তাহলে 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 দিয়ে ভাগ করলে 6 9 54, 9 3 9 27, 27 আর 5 32 আর 2 হাতে 3,
3 9 27, 27 আর 3 30, তাহলে এটা 9 দিয়ে চলে যাচ্ছে, 9। অতএব রহমত চাচা বাড়ি ভাড়ার টাকা দিয়ে ধার নেওয়ার ব্যাংক থেকে ধার নেওয়ার 9 বছর পর সুদ আসলে শোধ করবেন। কুড়ি দাগ, রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে, অর্থাৎ সুদ আসলে পাবেন। প্রত্যেক মেয়ের বয়স 18 বছর হবে, অর্থাৎ বড় মেয়ের বয়স এখন 13 বছর, তাহলে বড় মেয়ের টাকাটা 5 বছর খাটবে, আর ছোট মেয়ের বয়স 8 বছর, তাহলে 18 থেকে 8 বিয়োগ করলে 10 বছর খাটবে ছোট মেয়ের টাকাটা। জানি না কত টাকা করে রেখেছেন। ধরি রথীনবাবু বড় ও ছোট মেয়ের জন্য ব্যাংকে যথাক্রমে X টাকা ও Y টাকা রেখেছিলেন। বড় মেয়ের ক্ষেত্রে আসল X টাকা, বার্ষিক সুদের হার 10%, সময় T, এটা 18 বছর পূর্ণ হলে টাকাটা 1,20,000 টাকা উঠবে। তাহলে 18, বড় মেয়ের বয়স 13 বছর, তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে হবে 5 বছর, তাহলে বড় মেয়ের টাকাটা 5 বছর খাটবে। সুদ কত হবে নির্ণয় করতে হবে। আমরা জানি I equal to PRT/100। P এর মান হচ্ছে X, R এর মান 10 আর T এর মান 5/100। 10, এটা কাটাকুটি হলো 10, 5 দুগুণ 10 সমান X/2। তাহলে মোট সুদ আসল হবে, বড় মেয়ের জন্য মোট সুদ আসল হবে কত? আসল টাকা X টাকা, তার সঙ্গে এই সুদটা যোগ হবে, তাহলে X/2 এত টাকা। লসাগু করলে 2x + x এত টাকা সমান 3x/2 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে 3x/2 এটা 1,20,000-এর সঙ্গে সমান হবে, বা x equal to 1,20,000 ইন্টু 2/3, 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 40,000, 4 দুগুণ 8, 80,000 হয়ে গেল। অতএব
বড় মেয়ের জন্য রথীনবাবু ব্যাংকে ৮০,০০০ টাকা রেখেছিলেন। ছোট মেয়ের ক্ষেত্রে আসল P1 টা Y টাকা। বার্ষিক সুদের হার আর 1% ইকুয়াল টু 10%। সময় T1, 18 থেকে ছোট মেয়ের বয়স 8 বছর, 18 থেকে 8 বছর বিয়োগ করলে হবে 10 বছর। সুদ I1 এটা বার করতে হবে। আমরা জানি I1 equal to P1 R1 T1 by 100। P1 এর মান Y, R1 এর মান 10, T1 এর মান 10 বাই 100, 0 0 0 0 কেটে যায়, থাকলো Y। অতএব মোট সুদ আসল হবে, আসল ছিল Y টাকা আর সুদ হয়েছে Y টাকা, এ দুটো যোগ হবে সমান সমান 2Y টাকা। এই টাকাটাই 1,20,000 টাকার সঙ্গে সমান হবে। অতএব প্রশ্ন অনুসারে 2Y ইকুয়াল টু 1,20,000 বা Y ইকুয়াল টু 1,20,000 বাই 2, টা কাটাকুটি করলে 60,000। অতএব ছোট মেয়ের জন্য রথীনবাবু ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। আজ এই পর্যন্ত। পরবর্তী গুণগুলোর সমাধান পেতে পার্ট 4 অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।